প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই সময় তো তোমাদের স্কুল বন্ধ আছে, তোমরা টিউশনও হয়তো ঠিকঠাক যেতে পারছো না। তবে আমার একটা তোমাদের অনুরোধ থাকবে, তোমরা যদি বাইরে কখনো কোনো প্রয়োজনে বেরাও, অবশ্যই মাস্ক পরে বেরাবে এবং বাইরে থেকে ফিরে আসার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। আজকে এই ভিডিওটি আমি ক্লাস 11-এর কর্মগল্পটির যে বাকি অংশটি ছিল সেটা পড়াবো, তার সাথে আমি ব্যাখ্যা দেব। তোমাদেরকে আবার আমি অনুরোধ করব, আমার এই ভিডিও প্রচুর পরিমাণে তোমরা দেখো, প্রচুর পরিমাণে তোমরা লাইক করো, শেয়ার করো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি অনুপ্রেরণা পাবো। আমি জানি আমার প্রথম দিককার যে ভিডিওগুলো হয়েছিল সেগুলোর কোয়ালিটি ততটা আমি ঠিক করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে আমিও শিখছি এবং উন্নতি করার চেষ্টা করছি। আজকে আর বেশি কথা না বলে চলো আমরা টেক্সটটি করি। তার সাথে তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই টেক্সট বইটি কাছে রাখবে। তাহলে সুবিধা কি হবে? তোমাদের টিউশনে পড়ার মতন কাজ হয়ে যাবে। এবং তার সাথে আরও বলবো, তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলিকে অবশ্যই ফলো করবে, কারণ আমি পরবর্তীকালে ওখানে ডেসক্রিপটিভ এবং শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার অবশ্যই দিয়ে দেব। ঠিক আছে, চলো শুরু করি। এর আগের ভিডিওতে লক্ষ্মী এবং মোহনলালের সম্পর্ক সম্পর্কে আমরা জেনেছিলাম যে ওনাদের কোনো সন্তান ছিল না, কারণ তাদের মধ্যে যে কনজুগাল লাভ থাকার কথা সেটাই থাকেনি এবং তার ফলে তাদের কোনো সেক্সুয়াল রিলেশনও হয়নি এবং কোনো বাচ্চা কাচ্চাও হয়নি। এবার আমরা পরের অংশটি পড়ব। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। ট্রেন আসার ঘন্টা শোনা গেল এবং সিগন্যাল পাওয়া গেল, বোঝা গেল যে একটি ট্রেন আসছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল। লেডিলাল খুব তাড়াতাড়ি তার টিফিনটি শেষ করে ফেললেন। শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। তিনি উঠে পড়লেন এবং তখনও তিনি আমের যে আঁঠির অংশটি সেটি তখনও তিনি মুখে চুষছিলেন। এটা আমাদের অভ্যাস আছে, আমরা যদি আমের চাটনি বা কিছু খাই তো আমের আঁঠিটি আমরা অনেকক্ষণ ধরে চুষতে থাকি। She emitted a long loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. তার খাবার পর তিনি যখন পাবলিক ট্যাপেতে হাত ধুতে যাচ্ছিলেন, তিনি একটা লম্বা ঢেকুর তুললেন। After washing, she dried her mouth and hands with the loose end of her sari and walked back to her steel trunk. তিনি হাত ধোয়ার পর শাড়ির শেষ প্রান্তের আঁচল দিয়ে মুখটি মুছলেন এবং তার স্টিল ট্রাঙ্কের কাছে আগিয়ে এলেন। এই সমস্ত জিনিসগুলো একটু তোমরা খেয়াল করবে, যে শাড়ির প্রান্ত দিয়ে মুখ মুছে নেওয়া, ঢেকুর তোলা, আমের আঁটিকে চুষে খাওয়া, ঘটনাগুলির অর্থ হলো তিনি কিন্তু মোহনলালের মতো সফিস্টিকেটেড নন। তিনি ফার্স্ট ক্লাস রুমে বসে হুইস্কি খাবার মতো লোক নন বা মহিলা নন। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল। তিনি ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলেন ঢেকুর তুলতে তুলতে যে তার একটা সুন্দর খাওয়া দাওয়া হলো। দ্য ট্রেন স্টিমড ইন। ট্রেনটি স্টিমড ইন কথার অর্থ হচ্ছে বাষ্প ছেড়ে এগিয়ে এলো। অর্থাৎ তখনকার দিনে ইলেকট্রিক বা ডিজেল চালিত ইঞ্জিন হয়নি ভারতবর্ষে, তখন বাষ্পচালিত ইঞ্জিন ছিল। লক্ষ্মী found herself facing an almost empty interclass Janana compartment next to the guards van. লক্ষ্মী মহিলাদের কম্পার্টমেন্টে ঠিক যেটা গার্ডের ভ্যান, অর্থাৎ একটা খেয়াল করবে জিনিস তোমরা, যে ট্রেনের শেষ প্রান্তে থাকে গার্ডের ঘর, তার উপরে ছিল মহিলাদের কম্পার্টমেন্ট। মানে মহিলাদেরকে তখন কতটা ছোট করে দেখা হতো।
লক্ষ্মী সেই কম্পার্টমেন্টে একটি জায়গা পেয়ে গেল জানালার পাশে, এবং সেই কম্পার্টমেন্টটি প্রায় খালি ছিল। অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, এবং আগেই বলেছি যে এই কামরাটি ট্রেনের একদম শেষ প্রান্তে ছিল। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনের বাকি অংশটি ছিল পুরোপুরি প্যাকড, মানে লোকজনে পুরোপুরি ভর্তি, কোনো সিট খালি ছিল না। শি হিপড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো, তিনি তার মোটা শরীরটাকে নড়িয়ে চড়িয়ে মহিলা কম্পার্টমেন্টে ঢুকলেন এবং জানালার পাশে একটি জায়গা পেয়ে গেলেন। শি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিসড দ্য কুলি, তিনি তার শাড়ির আঁচল থেকে 2 আনা বার করলেন এবং কুলিকে দিলেন, কুলি তারপরে চলে গেল। শি দেন ওপেন্ড দ্য বিটল কেস অ্যান্ড মেড হারসেলফ 2 betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms, তারপরে তিনি তার পানের যে ডিব্বা সেখান থেকে 2টি পান বার করলেন, এবং সেই পানটা কিসে ছিল? রেড এবং হোয়াইট পেস্ট। রেড বলতে আমরা সাধারণত খয়েরকে বলি, এবং হোয়াইট হলো চুন, তার সাথে ছিল সুপারি কুচি করা এবং এলাচ দানা, এইগুলো দিয়ে লক্ষ্মী পান খেতেন। This she thrust into her mouth till her cheeks bulged on both sides, এই 2টি পান তিনি মুখের মধ্যে পুরে নিলেন এবং চেবাতে চেবাতে তার 2টি গাল ফুলে উঠল, অর্থাৎ লালাতে। পান খেলে মুখের মধ্যে একটা লালা আসে এবং তাতে লক্ষ্মীর গাল ফুলে উঠল। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd of the platform, তারপরে তিনি তার হাতটা চিবুকের উপর রাখলেন জানলার ধারে বসে এবং দেখলেন যে প্ল্যাটফর্মের মধ্যে লোকজন সব ঠেলাঠেলি করছে এবং একে অপরকে ধাক্কাধাক্কি করছে, কারণ ট্রেনের বাকি অংশটা তো ভর্তি ছিল, সেখানে কোনো খালি জায়গা থাকেইনি প্রায়, তাই সিট পাবার জন্য সবাই ধাক্কাধাক্কি করছে। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড, ট্রেন আসতে সমস্ত লোক তাড়াহুড়ো করতে লাগলো ট্রেনে সিট পাবার জন্য বা ট্রেনে চাপবার জন্য, কিন্তু মোহনলাল ন্যূনতম ব্যতিব্যস্ত হলেন না, কারণ তিনি তো সফিস্টিকেটেড পার্সন, তিনি ব্যতিব্যস্ত কেন হবেন? তার জন্য ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ আছে এবং তার সিট কেউ বসবে না, সেই জন্য তিনি ব্যতিব্যস্ত হলেন না। স্যাংফ্রয়েড কথাটার অর্থ হলো যে কোনো মানুষ যারা বিচলিত হন না, মানে কোনো পরিস্থিতিতেই তারা তাড়াহুড়ো করেন না, ধীর স্থির ও শান্ত প্রকৃতির হন। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. তিনি কিন্তু তার স্কচে, এতক্ষণ ধরে আমরা যে মদের কথা বলছিলাম সেটা কিন্তু স্কচ, স্কচ আসলে খুব দামি মদ এবং এটি স্কটল্যান্ডে প্রথম তৈরি হয়, সেজন্য এর নাম স্কচ হয়েছে। তো তিনি তার স্কচে চুমুক দিতে লাগলেন, শিপ কথার অর্থ হচ্ছে চুমুক দেওয়া, এবং বিয়ারেরকে জিজ্ঞাসা করলেন তার মালপত্রগুলি সমস্ত ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তোলা হয়েছে কিনা। একটা ফারাক দেখতে পাচ্ছ যে মোহনলালের লাগেজ এবং লক্ষ্মীর লাগেজ দুটো কিন্তু আলাদা। লক্ষ্মীর ট্রাঙ্ক আছে বড়, সেটা নিয়ে এসে জেনানা কম্পার্টমেন্টে উঠেছে, কিন্তু মোহনলালের লাগেজ খুব অল্প, সফিস্টিকেটেড পার্সন, সে কিন্তু ফার্স্ট ক্লাসে রাখছে তার লাগেজগুলো। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার দ্য এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। কি কথা ভাবো, তিনি ভাবছেন যে উত্তেজনা, তাড়াহুড়ো করা, চিৎকার করা, এগুলো হচ্ছে যাদের খারাপ জন্ম তারা করে, মানে তিনি ভারতবাসীদেরকে মানে এক অর্থে গালিগালাজ করছেন। তিনি বলছেন যে এদের জন্মটাই খারাপ, সেই জন্য এরা তাড়াহুড়ো করে, চিৎকার করে, চেঁচামেচি করে, অথচ ওনার জন্ম সেই ভারতবর্ষে। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, স্যার মোহনলাল তো গেঁয়ো অশিক্ষিত ভারতবাসীদের মতো নয়,
তিনি রীতিমতো শিক্ষিত। হি ওয়ান্টেড এভরিথিং টিকারিবু অ্যান্ড অর্ডারলি। তিনি সবকিছু তার চাওয়া পাওয়াগুলিকে সঠিকভাবে এবং নিয়ম মতো পেতে চান। টিকারিবু কথাটার অর্থ হচ্ছে পারফেক্ট, অর্থাৎ কোনো জিনিস আমি যেটা গ্রহণ করব সেটা যেন সবকিছুই পারফেক্ট থাকে এবং আমার চলার পথে আমার কাজকর্ম এবং আমার চলাফেরাও যেন সঠিক হয়। এটা তোমরা ভেবো না যে তার কোয়ালিটি আছে বলে সে সবকিছু পারফেক্ট করে। এটা তার স্বভাব, যে একটা স্নোবারি ভাব, যে না উঁচু একটা দেখানো। ইন হিজ 5 years অ্যাব্রড, তার 5 বছর বিদেশে থাকার সময় স্যার মোহন হ্যাড অ্যাকুয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস। তিনি বিদেশে উচ্চ শ্রেণীর মতো ম্যানার্স এবং অ্যাটিটিউড অর্থাৎ ব্যবহার এবং আচার আচরণ শিখেছেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি হিন্দি কথা খুব কম বলেন। When he did it, যখন বলেন, it was like an Englishman's only the necessary words and properly anglicized. মানে যখন বলেন তিনি তখন ব্রিটিশদের মতো বলেন। ঠিক যেমন ব্রিটিশরা আগে বলতেন, তোমরা পুরনো সিনেমা বা কোনো কিছু স্বাধীনতা আন্দোলন বিষয়ক সিনেমাতে দেখতে পাবে যে তুম ক্যা করতি হো। আমি যদিও ঠিক বলতে পারলাম না, তো তোমরা এইরকম কোনো কিছু পুরনো মুভিতে দেখতে পাবে। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু তিনি নিজের ইংরেজি সত্তাটাকে খুব কল্পনা করতে ভালোবাসেন। ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। মানে তার ইংরেজিটা এত সুন্দর যে নিখুঁত, এবং অক্সফোর্ডের লোকজনেরা যেমন ইংলিশ বলেন সেই রকম তিনি ইংলিশটাকে ব্যবহার করেন এবং বলেন। ভারতবর্ষেরও একজন নেতা কিন্তু এরকম রিফাইন্ড ইংলিশ বলেন। তোমরা কি তার নাম জানো? তিনি বিখ্যাত নেতা। যদি জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নচেত আমি কমেন্টে উত্তর দিয়ে দেব। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান। তিনি কথা বলতে কিন্তু খুব ভালোবাসেন। একটা জিনিস তোমরা ভাবছো, লক্ষ্মী এবং মোহনলাল দুজনেই কিন্তু কথা বলতে ভালোবাসেন, কিন্তু দুজনের কথা বলার ধরনটা কিন্তু আলাদা। লক্ষ্মী সাধারণ মানুষের সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে ভালোবাসেন, সাধারণ মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে ভালোবাসেন। মোহনলাল কিন্তু অহংকার করতে ভালোবাসেন, নিজেকে শো করতে ভালোবাসেন, নিজের অহংকারকে প্রকাশ করতে ভালোবাসেন। তাহলে দুজনের ফারাকটা তোমরা বুঝতে পারলে। And like a cultured Englishman, he could talk on almost any subject, books, politics, people. তিনি একজন শিক্ষিত ইংরেজদের মতো সমস্ত কিছু বিষয়ে বলতে পারেন, বই, রাজনীতি এবং লোকজন সম্পর্কে। How frequently had he heard English people say that he spoke like an Englishman? তিনি কতবার শুনেছেন যে ইংরেজ লোকেরাই তাকে বলেছে যে সে ইংরেজদের মতো কথা বলে। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। তিনি অবাক হয়ে যাচ্ছেন, তাকে তো ট্রেনে চাপতে হবে, এখনো চাপেননি, যে আমাকে একা যেতে হবে না তো। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা ছিল একটা ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্ট এরিয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় রেল স্টেশন যেখানে সৈন্য ছাউনি আছে, অর্থাৎ সিপাহীবিদ্রোহের পর যখন ভারতবর্ষে ট্রেনের প্রয়োজনীয়তা অনুভব করলো, ইংরেজরা ভাবলো যে সেনা ছাউনির পাশাপাশি এরিয়া দিয়ে যদি রেল লাইন নিয়ে যাওয়া যায় তাহলে কি সেনা পরিবহনে খুব সুবিধা হবে। সেই সমস্ত রিজিয়নগুলোকে ক্যান্টনমেন্ট রিজিয়ন বলা হয়। এখনো কিন্তু ক্যান্টনমেন্ট রিজিয়ন আছে ভারতবর্ষে। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন ট্রেন, এবং এটা যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া তাহলে এখানে অবশ্যই কিছু ইংলিশ অফিসাররা থাকবেন। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তার হৃদয় উষ্ণ হয়ে উঠল
কি ভেবে? যে একটা দক্ষতামূলক কথাবার্তা হবে অফিসারের সাথে। অফিসার মানে নিশ্চয়ই তিনি দক্ষ লোক, আর স্যার মোহনও অফিসার এবং তার সাথে একজন ব্যারিস্টার। He never showed any sign of eagerness to talk the English as most Indians did. তিনি কখনোই ভারতবাসীদের মতো যে ইংরেজ লোক পেলেই আগ্রহ দেখাবো কথা বলার জন্য, যে তার যদি একটু করুণা পেতে পারি, তিনি কিন্তু সেসব করবেন না। এরকম আগ্রহ তিনি দেখাননি কখনো। Nor was he loud, aggressive and opinionated like them. তিনি ভারতবাসীদের মতো চিৎকার করে কথা বলবেন না, অ্যাগ্রেসিভলি কথা বলবেন না, বা কোনো কিছু বলার আগেই যে মত প্রকাশ করে ফেলা সেটাও করবেন না। মানে তার ভারতবর্ষের সবকিছুই তুচ্ছ মনে হয়। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। তিনি তার কাজ চালাবেন কোনো এক্সপ্রেশন ছাড়াই, মানে আমি তোমার সাথে বেশি কথা বলতে আগ্রহী এই ব্যাপারটা নয়। এবং ম্যাটার অফ ফ্যাক্টনেস কথার অর্থ হচ্ছে যে লজিক্যাল কথাবার্তা বলবেন, কোনো ইললজিক্যাল কথাবার্তা তিনি বলবেন না। হি উড রিটায়ার to his corner by the window and get out a copy of the Times. তিনি একদম কম্পার্টমেন্টের কোণে থাকবেন এবং তার যে টাইম পত্রিকা, অ্যাকচুয়ালি টাইমস ব্রিটেনের পত্রিকা, এখনো ইন্ডিয়াতে পাওয়া যায় এবং সেটা টাইমস অফ ইন্ডিয়া হয়ে গেছে, তখন ব্রিটেনেই পাবলিশ হতো এবং ব্রিটিশ অফিসার্সদের জন্য ইন্ডিয়াতে সেটা আসতো। তিনি টাইমস পত্রিকাটি বার করবেন। হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে in which the name of the paper was visible to the others while he did the crossword puzzle. সে পেপারটিকে এমন ভাবে বার করে রাখবে যাতে পেপারের নামটি অর্থাৎ হেডলাইনটি দেখা যায়। তাহলে ব্রিটিশরা ভাববে কি, বাবা আমরাই টাইমস পড়তে পারি না ইন্ডিয়াতে থেকে, এই ব্যক্তি ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ানসও টাইমস পেপার পড়ছেন। তারা অবাক হয়ে যাবে। টাইমস পেপারটা তাদেরকে তার উদ্দেশ্য হচ্ছে দেখানোর, কিন্তু সে আসলে কি করবে? ক্রসওয়ার্ড পাজেল, যেটাকে আমরা শব্দছক বলি বাংলা কথায়। আমরা শব্দছক কখন করি পেপারের? যখন পুরো পেপারটা পড়া হয়ে যায় কমপ্লিট, আর কিছু কাজ নেই, তাহলে কাজ কি? শব্দছক করা, সেটাই করবে। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। টাইমস পত্রিকাটি কিন্তু ইংরেজদের মধ্যে খুব আকর্ষণীয়, কারণ খুব কম লোকই তখন টাইমস পড়তো, শুধুমাত্র ইংরেজরাই পড়তো বেশি। Someone would like to borrow it when he put aside with a gesture of signifying I have finished with it. কোনো ব্রিটিশ অফিসার হয়তো কিছু আকারে ইঙ্গিতে হয়তো টাইমস পেপারটা চাইবে, সেই সময় স্যার মোহনলাল বলবে যে আমি এটা শেষ করে ফেলেছি, আপনি নিতে পারেন, মানে তিনি পড়া শেষ করে ফেলেছে। Perhaps someone would recognize his balliol tie which he always wore. কোনো অফিসার হয়তো তার ব্যালিয়াল টাইটা চিনতে পারবে, বলবে এ বাবা আপনি ব্যালিয়াল কলেজে পড়তেন, এটা কোথা থেকে পেলেন, এইরকম হয়তো কেউ কথা বলবে। While traveling, perhaps someone would recognize his balliol tie which he always wore while traveling. কোনো ব্রিটিশ অফিসার হয়তো তার ব্যালিয়াল টাইটি থেকে চিনতে পারবেন, যেটা তিনি সব সময় পড়ে থাকেন। মানে ভাবো তার কি অহংকার, ব্যালিয়াল কলেজে পড়েছেন বলে তিনি ব্যালিয়াল টাইটি বাইরে বেরালেই পড়ে নেন, মানে দেখানোর জন্য, দেখো আমি ব্যালিয়াল কলেজে পড়েছি। হয়তো কোনো ব্রিটিশ অফিসার জিজ্ঞাসা করবে আপনি এটা কোথায় পেলেন, এটা তো আপনার পাওয়ার কথা নয়। তখন মোহনলাল গর্ব করে বলবেন যে দেখুন আমিও কিন্তু ব্যালিয়াল কলেজের স্টুডেন্ট। That would open a vista of leading to a fairyland of Oxford colleagues. তখন সেই ব্রিটিশ অফিসারদের সাথে কথা বলতে বলতে অক্সফোর্ডের যে ফেয়ারিল্যান্ড অর্থাৎ স্বপ্নের তার দেশে তিনি চলে যাবেন। তিনি অক্সফোর্ড কলেজের সেই দিনগুলিকে, সোনালী দিনগুলিকে, তিনি অক্সফোর্ড কলেজের সেই সোনালী দিনগুলিকে স্বপ্নের জগৎ বলে ভাবেন। মাস্টার্স, ডনস, টিউটার্স, বোর্ড রেসার্স অ্যান্ড রাগার ম্যাচেস, সেখানকার টিচাররা, ডনরা, টিউটার্সরা এবং যে বোর্ড রেসিং একটা গেম হতো সেটা, এবং রাগবি ম্যাচেস,
যেগুলো তার আজও স্মরণীয় হয়ে আছে। If both times and the tie failed, Sir Mohan would koi hai his bearer to get scotch out. যদি এই টাই এবং টাইমস পেপারও ফেল হয়ে যায় তখন তিনি বিয়ারারকে ডাকবেন স্কচ দেওয়ার জন্য। হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান। ব্রিটিশ লোকেরা কিন্তু হুইস্কি এতটা পছন্দ করে না, স্কচ আরো দামি, আরো অ্যারিস্টোক্রেট ওয়াইন, সেজন্য তিনি স্কচ চাইবেন। কারণ তিনিই তো হুইস্কি খান না, তিনি স্কচ খান, সেটাতে হয়তো পরিচিতি পাবেন। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। তারপরে তিনি বার করবেন তার সোনার সিগারেটের যে খাপটি। তখনকার দিনে যারা ধনী লোক তারা সিগারেটের কেসটি সোনা বা রূপার বানাতেন। তখনকার যারা ধনী লোক ছিল তাদের কাছে সিগারেটের কেসটি সোনা বা রূপার হতো। মানে সিগারেট প্যাকেট কিনে নিলেন এবং সেগুলোকে খুলে নিয়ে সেই কেসে রাখতেন। তাহলে সেই মোহনলালের সিগারেট কেসটি ছিল সোনার সিগারেট কেস। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংরেজদের সিগারেট, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? কিভাবে উনি এটা পেলেন? ব্রিটিশরা ভাববেন এটা, এবং এই চিন্তাটা মোহনলালের মনে অলরেডি হয়ে যাচ্ছে। শিওর হি ডিডন্ট মাইন্ড, নিশ্চিতভাবে মোহনলাল কিন্তু কিচ্ছু মনে করবেন না। And Sir Mohan's understanding smile, of course he didn't. স্যার মোহনলাল তখন একটু মুচকি হাসবেন, কিন্তু তিনি বলবেন না। But could he use the Englishman as a medium to commune with his dear old England? আচ্ছা, সে কি একজন ব্রিটিশ লোককে ব্যবহার করতে পারে তার পুরনো ভালোবাসা ইংল্যান্ড শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে? মানে জন্ম ভারতবর্ষে, কিন্তু তার ভালোবাসা পড়ে আছে ইংল্যান্ডের প্রতি, মাতৃভূমিকে সে ভালোবাসে না। Those 5 years of grey bags and gowns, of sports, blazers and mixed doubles, of dinners and the inns of court and nights at Piccadilly. 5টা বছর, আন্ডারলাইন করবে এটা, তিনি 5 বছর ইংল্যান্ডে কাটিয়েছেন এবং সেখানকার গ্রে কালারের ব্যাগ, গাউন, সেখানকার স্পোর্টস ব্লেজার্স এবং মিক্স ডাবল খেলা, যেটাকে আমরা টেনিস বলি, অর্থাৎ মেয়েদের সাথে ছেলেদের একসাথে যে খেলাটা হয়, সেগুলো তার এখনো মনে আছে। এবং সেই 5 বছরটাকে তিনি তার সোনালী দিন বলে ভাবেন। তার সাথে কি আছে? ডিনার্স, ইনস অফ কোর্টস অ্যান্ড নাইটস অ্যান্ড পিকাডেলি থিয়েটারের নাটক দেখা। পিকাডেলি একটা নাটকের জায়গা যেখানে নাটক মঞ্চস্থ হয়, তিনি সেখানেও গেছেন নাটক দেখার জন্য। 5 years of a crowded glorious life, ওই যে বললাম 5 বছর ছিল তার কাছে খুব ঘটনাপূর্ণ এবং গৌরবময় জীবন। worth far more than 45 in India with his dirty vulgar countrymen, with sordid details of the road to success. তাহলে 45 বছর তিনি কাটিয়েছেন ভারতবর্ষে। তাহলে সেই 45 বছরটা কেমন জঘন্য, নোংরা, অসভ্য ভারতবাসীদের কাছে তিনি কাটিয়েছেন, যেখানে সফলতা পাবার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। of nocturnal visits to the upper story and obese old Lakshmi smelling of sweat and raw onions. অর্থাৎ সেই 45 বছরের জীবনে তার লক্ষ্মীর সঙ্গে কাটানো সময়গুলো, লক্ষ্মীর গায়ে ঘামের গন্ধ এবং মুখে পেঁয়াজের গন্ধ, সেটাও আছে। অর্থাৎ একটা জিনিস তোমরা এখানে ভাবতে পারছো, মোহনলালের এই মুহূর্তের অবস্থাটা ঠিক একটা প্রেমিকের মতো। একটা প্রেমিক যখন প্রথম কোনো প্রেমিকার সাথে মিলিত হতে যায়, সে ভাবে, সে হয়তো তার প্রেমিকাকে কখনো দেখেনি, সে ভাবে যে আমার প্রেমিকা দেখতে কেমন, আমি তাকে কেমন করে ইমপ্রেস করব, আমি কোন কথাগুলো বললে সে প্রভাবিত হবে, কি গিফট দেব। স্যার মোহনলালের অবস্থা কিন্তু সেই এক প্রেমিকের মতো। হি ওয়াজ নট মাচ দ্যান এ লাভার, and he likes to speak with an Englishman like a lover.
তিনি এই জন্যই তার 5 বছরের অক্সফোর্ডের লাইফটাকে 45 বছরের জীবনের সঙ্গে যখন তুলনা করেন, তখন এই 45 বছরের ভারতবর্ষের জীবনটা তার কাছে জঘন্য, একঘেয়েমি, নোংরা মনে হয়, যেখানে সাফল্য পাওয়াই যায় না এবং সাফল্যের জন্য অসীম কষ্ট করতে হয়। কিন্তু দেখা যাক, তোমরাও ভেবে নাও যে স্যার মোহনলাল হয়তো তার প্রেমিকা ব্রিটিশ কোনো অফিসারের সঙ্গে দেখা হবে। এখানে কিন্তু মেয়ে নাও হতে পারে, ছেলে হতে পারে, কিন্তু তার ব্রিটিশ আভিজাত্যটা, সেই অহংকারটাই হচ্ছে তার কাছে প্রেমিকার মতো। তিনি এই শোনেসটা বেশি করে দেখাতে চান, যেটা লক্ষ্মী পারে না বা দেখাতে চায় না, কারণ লক্ষ্মী তো গাইয়া, সে চায় না দেখাতে। সেই জন্যই তার 45 বছরের জীবনের যে কনজুগাল লাইফটা কেটেছে লক্ষ্মীর সঙ্গে, সেখানে লক্ষ্মীর গায়ের ঘামের গন্ধটা তার ততটাই বিরক্তিকর লেগেছে যতটা তার 45 বছর ভারতে থাকাটা বিরক্তিকর লেগেছে। লক্ষ্মীর মুখে যে পেঁয়াজের গন্ধ, হয়তো কিস করতে গিয়েছিল, নাহলে পেঁয়াজের গন্ধ পাবে কি করে, তাহলে সেটাও কিন্তু তার বিরক্তিকর লেগেছে। স্যার মোহন's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in the first class coupe next to the engine. স্যার মোহনলাল কিন্তু এসব চিন্তা করছিলেন যে আমি একজন ব্রিটিশ অফিসারকে ইমপ্রেস করার জন্য এই জিনিসগুলো করব, কিন্তু তার ধ্যানভঙ্গ হলো কখন, যখন সেই ফার্স্ট ক্লাসের যে বিয়ারার, সে তার লাগেজগুলো ফার্স্ট কুপেতে রেখে দিয়েছে, অর্থাৎ ইঞ্জিনের পরেই যে কামরাটা থাকতো সেটা ছিল ফার্স্ট ক্লাস। সেটা বলার পর তার ধ্যানভঙ্গ হলো। স্যার মোহন ওয়াকড টু হিজ কুপ উইথ এ স্টাডিড গেট। তিনি যখন কামরার দিকে আগিয়ে গেলেন, ঠিক যেন একটা রাজকীয় ভাবে গেলেন, যেমন রাজা রাজায় বা স্টাইল করে অনেকে যায়। তিনি তো নিজেকে রাজাই ভাবেন না, তিনি নিজেকে রাজা ভাবেন না, তিনি নিজেকে ব্রিটিশ ভাবেন, একজন ভারতীয় ভাবেন না। হি ওয়াজ ডিসমেইড, তিনি একটু দুঃখিত হলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা পুরোপুরি খালি। With a sigh, he sat down in a corner and opened the copy of the Times he had read several times before. তিনি একটা কর্নারে যে বসলেন এবং টাইমস পেপারটা বার করে খুলে রাখলেন, যেটা তিনি কয়েকবার পড়ে কমপ্লিট করে দিয়েছেন। তার পড়ার দরকার নেই, কিন্তু একটা শোনেস ভাব দেখাতে হবে, পরিচিত হতে হবে, সেই জন্য তিনি এটা বার করে রাখলেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আমি বাকি অংশটুকু শেষ করে দেব। তোমাদেরকে আবার অনুরোধ করছি, তোমরা পুরো ভিডিও দেখবে এবং প্রচুর পরিমাণে লাইক করবে, শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে কমেন্ট করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।